এখন ফেসবুক লাইভে এলাম, তার কারণ হচ্ছে প্রচুর ফোন করেছেন, সারাদিন ফোন ধরতে পারিনি, অনেক ফোন। দুটো বিষয়, এক এসআইআর, দ্বিতীয় হচ্ছে ওই টেট 2014। ফলে টেট 2014-র একটা চ্যাপ্টারের পরিসমাপ্তি ঘটেছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের লড়াই। অনেকে এই মামলাটি বিখ্যাত হয়েছিল ম্যাট 1594/2018 বলে, ম্যাট 1594। তার কারণ আপনারা এই মামলার ইতিহাস সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল যে টেট 2014 সেটা 6টা প্রশ্ন ভুলের সাপেক্ষে প্রথম রায় দেয় মহামান্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সেই মামলা রায় প্রদানের ফলে প্রথম দিকে প্রায় 175 জন মতো তারা চাকরি পান। সেগুলো ইন পার্সনেম, অর্থাৎ যারা মামলা করেছিল শুধুমাত্র তারাই মামলাকারী হিসেবে বেনিফিটেড হয়ে তারা চাকরি পেয়েছিলেন। সাবসিকুয়েন্ট যে রিক্রুটমেন্ট প্রসেসে তখন মামলা করি, প্রথম 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি, তারপরে 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেস 738 বলে বিখ্যাত, যে যারা সাবসিকুয়েন্টলি টেট পাস করে এবং আপনাদের মনে থাকবে খুব স্বল্প সময়ের মধ্যে অনেক রিট ফাইল হয়েছিল। কারণ যে সময় অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়কাল, সেই সময়ের মধ্যে যারা এসেছিলেন প্রায় 26,000-এর অধিক মামলাকারী ছিল, তাদের মধ্যে থেকে 738 জন, যদিও পরবর্তীতে সংখ্যা বাড়ে। ফলে এই ইতিহাস সকলের জানা, 738 বলে বিখ্যাত, কিন্তু 738-এর থেকে সংখ্যাটা বেশি ছিল। পরবর্তীতে তারাও কিছু পাশ করেছিল। তার পরবর্তীতে আবার যে সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, কারণ প্রথমে মহামান্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, তারপর মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের অর্ডার, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, তারপরে মহামান্য বিচারপতি অভিজিৎ সেই সময় ছিলেন আর কি, সেটা হচ্ছে যে যারা ওই আর্লিয়ার টেট পরবর্তীতে টেট পাস করে 2016 সালের রিক্রুটমেন্টের সাপেক্ষে তাদের নিয়োগ দিতে হবে, যেহেতু ডিএলএড ট্রেনিং প্রাপ্ত ছিলেন তারা। সেই সময় যদি তারা টেট পাস করতো তাহলে তাদের চাকরি হয়ে যেত, এই মর্মে মামলা। ফলে বেশ কিছু ছেলে মেয়ে মামলা করে চাকরি পেয়েছেন, কিন্তু ম্যাট 1594 সকলকে নাম্বার দিতে হবে। ফলে প্রত্যেকেই নাম্বার পাবেন। তারপরে যারা পাশ করবেন তাদের সাপেক্ষে নিশ্চিতভাবে তারা টেট কোয়ালিফাইড এবং সাবসিকুয়েন্ট বেনিফিট পাবেন। কিন্তু ইন দ্য মিন হোয়াইল এতগুলো বছর কেটে গেল মামলা করতে, কারণ একটা মামলার এত দীর্ঘ সময়কাল। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তারা পেলেন না, প্রায় ধরুন 9 বছরের যাত্রাপথ। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটা বলার জন্য মূলত, সেটা হচ্ছে এই পুরো যাত্রাপথে এই কিছুক্ষণ আগেও আমি ফোন করেছিলাম, কারণ এই জাজমেন্টটি যেহেতু গতকালই সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, এসএলপি ডিসমিস করেছে। কারণ ম্যাট 1594 বলেছিল সেই সময় মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যার বেঞ্চ, যে দ্য সেক্রেটারি অফ the West Bengal Board is thus directed to award marks to all the examinees, irrespective of whether they have attempted the wrong question option in the key answer of the JGB question booklet series or not. অর্থাৎ যারা অ্যাটেম্প করেছেন অথবা করেননি তাদের প্রত্যেককে নাম্বার দেওয়ার কথা বলেছেন। সেই জাজমেন্টটিকে চ্যালেঞ্জ করে সেই সময় মামলা করেছিলেন প্রথমে একদল চাকরি প্রার্থী, পরবর্তীতে বোর্ড প্রায় 1 বছর পরে তারাও এসএলপি করেন। সমস্ত এসএলপি গুলোই এসএলপি নাম্বার 25486 অফ 2026 গতকাল আপনারা জানেন যে বেসিক্যালি সেটা ডিসমিস করেছে। ফলে হাইকোর্টের রাইটই থাকলো, অর্থাৎ সকলেই 6 নম্বর পাবেন, তারা পাশ করলে তাদের বেনিফিট পাবেন, তারা টেট কোয়ালিফাইড হবেন। কিন্তু ইন দ্য মিন হোয়াইল একটি বোর্ডের ভুলের জন্য এতগুলো মানুষ সাফার করলো। সেই সময় যেহেতু ট্রেনিং কম্পালসারি ছিল না, ট্রেন আনট্রেন উভয়েই বসেছিলেন, ফলে প্রত্যেকেই যারা পাশ করবেন, তারা যদি 2016 সালে পাশ করে যেতেন তারা প্রত্যেকেই হয়তোবা অনেকেই চাকরি পেতেন বা তারা কম্পিটিশন করতে পারতেন 2016 সালের রিক্রুটমেন্টের সাপেক্ষে। সাবসিকুয়েন্টলি যারা ট্রেনিং নিয়েছিলেন বা আগে ট্রেনিং ছিল, যারা ধরুন এখন পাশ করবেন, হয়তো ডিএলএড আগেই ছিল, এখনও চাকরি পাননি, কিন্তু মিন হয়ে তাদের বয়স সীমা পেরিয়ে গেছে। যাই হোক,
ফোন আজকের এই লাইভ করার অন্য কারণ এতটা রাত্রে অন্য একটা সমস্যায় আমি ফোন করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তিনি প্রায়শই তো স্বাভাবিকভাবে প্রতি মামলায়, তিনি আমার সিনিয়র, প্রতি মামলায় এই প্রতিদিনই তিনি যে মামলায় থাকেন সিনিয়র হিসেবে, সেই মামলায় তো সাহায্য নিতে হয় যে কোনো সময়। এত ভোটের এত চাপ, মানে ভোটের প্রচারে স্বাভাবিকভাবেই যারা এখন প্রার্থী, তিনিও প্রার্থী, তিনি প্রচার করছেন, তারপরেও ইম্পর্টেন্ট মামলা স্যার দাঁড়াতে হবে, অনলাইন অ্যাপিয়ার করে যাচ্ছে। এইমাত্র কিছুক্ষণ আগে একটা আইনগত সমস্যা, মানে কারণ আমাদের মূলত এই আইনি পদ্ধতিটি চলে মূলত কেস লয়ের বেসিসে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে, এই ল পয়েন্টে কি কি জাজমেন্ট আছে, এবং যে যত অভিজ্ঞ আইনজীবী হন তার কাছে তত বেশি এই কেস লয়ের সাইটেশন থাকে, তিনি তত বেশি কেস ল জানবেন, কারণ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি এখনো যদিও মানে ফিঙ্গার টিপে পাওয়া যায়, মানে সহজেই এসসিসি অনলাইনের মাধ্যম দিয়ে, কিন্তু তবুও কোন কেস লয়ের জন্য, কোন কোশ্চেন অফ লয়ের জন্য কোন কেস লটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ দেখবেন আমরা প্রায়শই একটা কেস ল সাইটেড করে দেখবেন তার নির্দিষ্ট প্যারাগ্রাফ, এই ল পয়েন্টে এই প্যারাগ্রাফটি তার সপক্ষে বলছে, অতএব এটা আমার সপক্ষে, আমার কেসের সপক্ষে, তাই এইটি সাইটেড করব। তো স্বাভাবিকভাবেই এত রাত্রে এখনো ফোন করলাম, তিনি সঙ্গে সঙ্গে মানে সারা দিনের তার হয়তো এত কর্মকাণ্ডের মধ্যে এই প্যারাগ্রাফটি বললেন, এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ হোয়াটসঅ্যাপ। এই যে মামলাটি পড়ে আছে সেটা দেখে মনে পড়লো যে এই মামলাটির দীর্ঘ পথ, তিনি কিন্তু এই দীর্ঘ পথের মূল দিশারি, মূল কাণ্ডারি। আমরা সঙ্গে অবশ্যই ছিলাম, কিন্তু মূল কাণ্ডারি। ডিএ মামলা থেকে শুরু করে এই যে টেট মামলা, অনেকেই ভাবেন টেট মানে শুধু দুর্নীতি। অবভিয়াসলি এই টেটে প্রচুর দুর্নীতি হয়েছে, কিন্তু এই যে টেটের ভুল প্রশ্নের মধ্য দিয়ে বা বিভিন্ন মামলায়, নিয়োগের মামলা, যে আপনাদের মনে থাকবে যে ট্রেনিং প্রাপ্তরা তারা চাকরি পাচ্ছিলেন না, সেই মামলারও তিনি মামলাকারী। আগে তো মূলত মামলা করে 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 চাকরি পাওয়ানোর ক্ষেত্রে একটার পর একটা, মানে মূলত চাকরি পাওয়ার ক্ষেত্রে যে ধরুন যারা পার্সুইং ক্যান্ডিডেট তাদের টেটে বসতে দিতে হবে, প্রথম মামলা। তার পরবর্তীতে আমরা অনেক মামলা করেছি, মানে একই ভুল সবাই করেন, বোর্ড করেন, মাদ্রাসা সার্ভিস কমিশন করেন, এসএসসি করেন, সাধারণ চাকরি প্রার্থী তারা এসে মামলা করেন এবং তাদের মামলা করে দেন বিকাশবাবু, এবং সেই মামলা করে দেওয়ার মধ্য দিয়ে তারা সুযোগ পান, কেউ টেটের সুযোগ পান, অনেকেই চাকরি পেয়েছেন। এই টেটের 2014 মাধ্যম দিয়ে কতজন চাকরি পেয়েছেন। যাদবপুর অঞ্চলে এই সময় দাঁড়িয়ে মানে অনেকে প্রচার করার চেষ্টা করছেন, বিশেষ করে শাসক দলের পক্ষ থেকে, যে চাকরি মানে 26,000 চাকরির সাপেক্ষে দু একটা জায়গায় বলার চেষ্টা করেছে, কারণ যাদবপুর শিক্ষিত অঞ্চল। এটা বললে ভাবছে শাসক দল আমরা ভোট পাবো। নিশ্চিতভাবেই দেখুন 26,000 চাকরি গেল কেন, তার কারণ সরকার, এসএসসি বোর্ড এরা দুর্নীতি করেছে। কিন্তু এই যে টেট 2014-তে 6টা প্রশ্ন ভুলের সাপেক্ষে কতজন চাকরি পেয়েছে বলেছেন? ইন দ্য মিন হোয়াইল কত লক্ষ লক্ষ লোক তার কাছে এসে বেনিফিটেড হয়েছে। এই যে ডিএ মামলা, আজকেও গতকাল, মানে আপনারা হয়তো অনেকেই জানেন না যে রাজ্য সরকার আরেকটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছেন, আমি জানি না মানে আপনারা জানেন কি না, সময় চেয়েছেন সেখানে আরেকটু যুক্তি দেওয়া, এই ভোট আছে, খরচ, আরো 5টা ইয়ে করে আরো একটু সময় চাওয়া। তো আমি কালকে রাত্রে পেয়েছি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা, রব সাহেব পাঠিয়েছে, আলী পাঠিয়েছে,
আলী রহিম সাহেবের ছেলে মূলত সেই পাঠিয়েছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করার পরে। আমি পাঠিয়েছি, আমি এই আজকের এই ঘটনার পরে আমি ভাবলাম যে এটা বলা উচিত, কারণ আমি নিজেও দু একটা প্রচারে গেছি, দু এক জায়গায় দেখেছিও যে অনেকে বলার চেষ্টা করেছেন। আমি পাঠিয়েছি রাত্রি, যদিও এটা আমাদের ব্যক্তিগত কমিউনিকেশন, কিন্তু বলা উচিত। মানে অনেকেই অনেক রাত্রে আমি পাঠিয়েছি, সরি মার্জনা করবেন, রাত্রি 3:14 এবং তিনি সঙ্গে সঙ্গে বলেছেন মলয়বাবু এবং শ্যামলবাবুকে টাইম নিয়ে কনফারেন্স করে বসতে হবে ওই সাপেক্ষে। সকাল 8টার সময়, 8:27। এত ভোট, লোকে যে কোনো প্রার্থী তার প্রথম লক্ষ্য হচ্ছে যে যে কোনো প্রকার ভোটে জিততে হবে। এই সময়টা একদম ভোটের জন্য ডেডিকেট করতে হবে, মানে ভোট চাইতে হবে, ভোট পেতে হবে। কিন্তু ওই অঞ্চলের যারা সরকারি চাকরি করছেন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, বা পেনশনার যারা যারা পেনশন ভোগ করছেন, রাত্রি 3:14 পাঠানো মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন তিনি পড়ে, তিনি তিনি সকালবেলায় পড়েছেন নিশ্চিতভাবে, উঠে ঘুম থেকে উঠেই কনফারেন্স করতে হবে। এটা কিন্তু ধরুন এই সময় লোকে কি ওই সময়টা, যে সময়টা আমি কনফারেন্স করব, যে সময়টা ইয়ে করব, এটার জন্য কিন্তু যে তিনি বেনিফিটেড হন, কোনোভাবে বেনিফিটেড হন না। কিন্তু সাধারণ মানুষের সাহায্যার্থে কনফারেন্স করা, এই সময় যাতে মামলার কোনো ক্ষতি না হয়, যাতে সেটা সাধারণ মানুষ যার বেনিফিট পান, সেটা করেন। এই যে যাদবপুর অঞ্চলের মানুষ যারা মূলত এই সময় দাঁড়িয়ে তারা চাইছেন, এর আগেও তিনি যাদবপুর অঞ্চলের লোকসভায় দাঁড়িয়েছিলেন, অনেকে সে কথা স্মরণ করছেন, কিন্তু আমি মনে করি আমাকে দুজন বলেওছেন একেবারে ব্যক্তিগত স্তরে, তারা একেবারে সিপিএম কোনোদিন ছিলেন না, বামপন্থী তো ননই, বামপন্থী তো ননই, সিপিএমও কোনোদিন ছিলেন না। ফলে সিপিএম নন, বামপন্থী নন, ব্রাদার কিছুটা মানে বাম বিরোধী বলা চলে, কিন্তু তারা একটা কথা বললেন যে এর আগে বিকাশবাবু যখন দাঁড়িয়েছিলেন, ভোটে হেরেছিলেন, আমাদের খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল, তো আমরা সেই কষ্ট এবার লাঘব করতে চাই। আমি কিছুক্ষণ আগে, আমি জানি না কোন একটা, বোধহয় সম্ভবত কোনো একটা চ্যানেল হবে বা কোনো একটা যারা সেফোলজিস্ট হবে, তারা একটা করেছেন, এবার যাদবপুরের ফলাফল 39% বা সামথিং পার্সেন্টেজ ভোট দিয়ে বলেছেন যাদবপুরের ফলাফল এবার অন্যরকম হতে চলেছে। আসলে যাদবপুর অঞ্চলের মানুষ তারা বুঝতে পেরেছেন যে বেসিক্যালি যদি শিক্ষিত ভদ্র সজ্জন মানুষকে না নির্বাচিত করে পাঠায়, শুধু যাদবপুর কেন, গোটা পশ্চিমবঙ্গই বুঝেছেন। সেই জন্য দেখবেন যে একটা একদিকে যেমন এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আছে, সেখানে এক দুটো রাজনৈতিক দল তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, অভিযোগ পাল্টা অভিযোগ, সেখানে কিছুটা ধর্মীয় সুষ্ঠুরি আবেগ। তার বিপরীতে দাঁড়িয়ে একটা সমাজের বৃহৎ অংশের মানুষ, সে যাদবপুরের মানুষ হতে পারেন, সে বালিগঞ্জের মানুষ হতে পারেন, সে মহেশতলার মানুষ হতে পারেন, সে অন্য যে কোনো অঞ্চলের মানুষ হতে পারেন, মুর্শিদাবাদের কোনো একটি প্রান্তের মানুষ হতে পারেন, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে জিনিস, সরি মার্জনা করবেন টেকনিক্যাল ত্রুটির জন্য, তৃতীয় হচ্ছে শিক্ষা, তৃতীয় হচ্ছে মার্জনা করবেন কর্মসংস্থান, যে কথা বলছিলাম। তো কর্মসংস্থানের প্রশ্নে মানুষের কাছে এই মুহূর্তে সব থেকে বেশি অভাব হচ্ছে কাজ। প্রতিদিন সাধারণ খেটে খাওয়া বাড়ির ছেলেমেয়েরা যারা শিক্ষিত হয়ে হচ্ছেন, প্রথম প্রজন্মের শিক্ষার্থী বা আজ দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী, তাদের কাছে এই মুহূর্তে কাজের প্রয়োজন।
যারা প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী তাদের সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা দেওয়া, আর তৃতীয় হচ্ছে যে শান্তি শৃঙ্খলা। যদি আমি এক্ষেত্রে প্রথম বলেছিলাম, কারণ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এখন শান্তি শৃঙ্খলার প্রশ্নে মানুষের মনে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ কনফ্লিক্ট প্রতিদিন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। ফলে এই প্রশ্নে শিক্ষিত ভদ্র মানুষজন যারা যেখানে রয়েছেন, প্রতিটি কেন্দ্রে মানুষ চাইছেন এক ধর্মনিরপেক্ষ শক্তিকে, সে যে যেখানে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে প্রার্থী হিসেবে আছেন রয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে শিক্ষিত ভদ্র সজ্জন যার সঙ্গে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলা যায়, কারণ মানে এই কথাটি বলেছেন, আমি ওই যে বলছিলাম যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, যে আমরা এখন এই প্রার্থী খুঁজছি যে শিক্ষিত ভদ্র সজ্জন মানুষজন যার সঙ্গে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলা যায়। বাঙালি সজ্জন ভদ্র লোকের সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। এই মানুষজনকে আমরা নির্বাচিত করতে চাই। এই মুহূর্তে বাংলার দাবি সজ্জন মানুষদের নির্বাচিত করতে চাই। অনেকে বলছেন এসআইআর নিয়ে বলুন, মাইনর স্পেলিং দেখুন, মাইনর স্পেলিং মিস্টেকে বা মিসম্যাচে কখনোই কারোর নাম বাতিল হওয়া উচিত নয়। সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, আপনারা জানেন যে বিখ্যাত জাজমেন্ট। সেই জাজমেন্ট অনুযায়ী সেখানে বলাই আছে যে এই মাইনর স্পেলিং মিসম্যাচের জন্য কারোর নাম বাতিল হতে পারে না। সে যদিও জাজমেন্টটি অন্য প্রেক্ষিতে, মানে অন্য মানে একেবারেই এই প্রেক্ষিতেই বলা চলে। ফলে আপনারা যদি সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিলেন, ফলে এই যে মাইনর স্পেলিং মিসম্যাচ সেটা কখনোই গ্রাউন্ড হতে পারে না। দেখুন, আমি সকলকেই বলবো, যদিও এই বিষয়ে না, অনেকে বলছেন স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপুল ভোটে জয়ী করুন। হ্যাঁ, অবভিয়াসলি দেখুন, যে মানুষটি এতদিন মানুষকে সার্ভ করেছে, তার কারণ এর আগের পর্বে, আগের লোকসভা নির্বাচনে যেভাবে ভোট লুট হয়েছিল, সেই ভোট লুটের বিরুদ্ধে মানুষকে কিন্তু দাঁড়াতে হবে। এবারেও চেষ্টা করা হবে, বিশেষ করে যারা এখন বুঝে গেছেন তারা হাঁটতে চলেছেন, তারা চেষ্টা করবেন সর্বশেষ এফোর্টটা দিয়ে গুন্ডা বদমাস যারা রয়েছেন, যারা দুষ্কৃতী, তাদেরকে নামিয়ে দিয়ে ভোট লুট করতে। আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় যে লড়াইটা, সেটা হচ্ছে এই ভোট লুটেরাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যে যাকে পছন্দ করেন তাকে ভোট দেবেন। ফলে ভোট দেওয়া, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা, সেটা হলে আশা করি পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবেই এই যে রিজিম চলছে, যেখানে সাধারণ মানুষের কোনো অধিকার নেই, আপনারা দেখেছেন সুদীপ্ত সেনের মতো মানুষ যারা এত মানুষের টাকা লুট করেছে, এই হোয়াইট কলার অফেন্ডার, এই হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে শক্তিশালী আইন আনার প্রশ্নে, কারণ আইনসভায় আপনাকে তাদেরকেই পাঠাতে হবে যারা হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে লড়তে চান, আইন আনতে চান। তার কারণ আপনারা বুঝবেন, আপনারা অনেকেই হয়তো এটা ভুল করেন, যে দেখবেন বিভিন্ন অফেন্স করার ক্ষেত্রে, যেমন ধরেন চাকরি দুর্নীতি, তারপরে ধরুন চিট ফান্ডের মাধ্যমে টাকা লুট করা, এটা যারা করে এইগুলো হচ্ছে হোয়াইট কলার অফেন্স। ভারতবর্ষে এই হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে শক্তিশালী কিন্তু আইন নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতবর্ষে এই হোয়াইট কলার অফেন্ডার কারা? ভারতবর্ষে এই হোয়াইট কলার অফেন্ডার দেখবেন আইদার ব্যুরোক্র্যাট, না হলে পলিটিশিয়ান, না হলে বিজনেসম্যান। আর আপনি দেখবেন এদের মধ্যে একটা কমন নেক্সাস থাকে,
এই কমন নেক্সাস, বিশেষ করে আমি সকলকে বলছি না, সব বিজনেসম্যানের কথা বলছি না, সব ব্রোকারদের কথা বলছি না, সব পলিটিশিয়ানদের কথা বলছি না, কিন্তু একটা বৃহৎ অংশক এই যে হোয়াইট কলার অফেন্ডার, আইদার বিজনেসম্যান, কর্পোরেট বস, অথবা পলিটিশিয়ান, অথবা ব্যুরোক্র্যাট, ফলে এই যে হোয়াইট কলার অফেন্ডাররা রয়েছে তাদের বিরুদ্ধে শক্তিশালী আইন আনতে আপনারা তাদেরকে আইনসভায় পাঠান, যারা তাদের বিরুদ্ধে আইন আনতে চান। আইনসভাকে শক্তিশালী করার দায়িত্ব জনগণের, কারণ আপনাদের দ্বারা নির্বাচিত সদস্যরাই আইনসভার সদস্য হন, অর্থাৎ সেটা জনগণের আইন হয়। সেই জনগণের পক্ষে আইন তৈরি করার জন্য জনগণের প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষে ভোট দিন, আশা করে তাদের ভোট দিন। যারা চান হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে আইন আনতে, যারা চান যে মেধাবী ছেলেমেয়েরা তারা কম্পিটিটিভ এক্সামের মধ্য দিয়ে চাকরি পাবে, আপনারা যারা চান যে এই টেট 2014-তে যেভাবে ভুল করার পরেও, যেখানে আদালত 2017 সালেই আইডেন্টিফাই করে দিয়েছিল 6টা প্রশ্ন ভুল আছে, সেখানে সকলকে 6 নম্বর দিতে পারতেন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এক্সারসাইজ করে, সেখানে বাধ্য করলেন এতগুলো বছর পরে সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত হতে। ফলে এতদিন পরে তো সত্য প্রতিষ্ঠা পেল, কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভলি এই নাম্বারটা সকলে দিতে পারতেন, আপনার যেমন ভুল আদালতের দ্বারা সেটা ধার্য হলো, কিন্তু আপনারা করলেন না। এতগুলো বছর পর হলো, সুপ্রিম কোর্ট দিল, কিন্তু একটা চ্যাপ্টার শেষ হলো, কিন্তু যাদের বয়স চলে গেল, বয়স পেরিয়ে গেল, এর দায় কোন সরকার নেবে? যে সরকার ক্ষমতায় ছিল তারা, যারা টেট 2014-তে এই 6টা প্রশ্ন ভুল করিয়েছেন তাদেরকে নিতে হবে। এ দায় কাদেরকে নিতে হবে? যারা এই ভুল করার পরেও, ভুল আদালত দ্বারা যখন একেবারে দেখিয়ে দেওয়া হলো তারপরেও যারা সেই ভুল সংশোধন করলো না, তাদের দায় নিতে হবে। তাহলে যারা ভুল করলো তাদেরকে ভোট দেবেন, না যারা ভুল ধরিয়ে দিল সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের ভোট দেবেন? ফলে খুব পরিষ্কার, যারা ভুল ধরিয়ে দিল, যারা এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালো, যারা এই দুর্নীতি করতে দিল না, তাদেরকে ভোট দেবেন খুব স্বাভাবিকভাবেই। যারা ভুল ধরিয়ে দিয়ে এত ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করলো তাদেরকে ভোট দেবেন, নাকি যারা এই ভুল করলো, যারা এই দুর্নীতি করলো তাদেরকে ভোট দেবেন? আপনাকে ঠিক করতে হবে, আপনি দুর্নীতির পক্ষে থাকবেন নাকি দুর্নীতির বিরুদ্ধে থাকবেন। যদি দুর্নীতির পক্ষে থাকতে চান তাহলে বর্তমান শাসক দলকে ভোট দিন, আর যদি দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে চান, বিরুদ্ধে থাকতে চান, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য বাম শক্তি যেখানে যা ক্ষমতায় রয়েছে, যারা ধর্মনিরপেক্ষ শক্তি যেখানে রয়েছে, তাকে ভোট দিন। অনেকে লিখছেন ভাঙড়ের সিদ্দিকি জিতছেন, আপনি পাশে থাকুন। অবশ্যই সকল দেখুন, আমি মনে করি যেখানে যেখানে ধর্মনিরপেক্ষ শক্তি রয়েছে, তাদের প্রার্থী রয়েছে, যারা যারা রয়েছেন, যে যেখানে রয়েছেন, তাদের প্রত্যেককে ভোট দিন। সকলে ভালো থাকবেন। অনেকে এসআইআর নিয়েই তারা বেশি চিন্তিত। হ্যাঁ, নিশ্চিতভাবে এসআইআর নিয়ে যা ঘটেছে সেটা অভাবনীয়, সেটা না হলেই ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, সেটা ঘটেছে। এবং আপনারা প্রত্যেকেই অ্যাপিল করুন, বারবার বলছি, প্রত্যেকেই অ্যাপিল করুন, এবং আপনাদের অ্যাপিল করলে আশা করি অনেকের নাম তো উঠছে, আপনারা আশা করি আপনাদের নামও উঠবে। আমি সকলকে আবারও বলছি যে আপনাকে ঠিক করতে হবে, আপনি দুর্নীতির পক্ষে থাকবেন না দুর্নীতির বিরুদ্ধে থাকবেন। যদি পক্ষে থাকতে চান তাহলে বর্তমান শাসক দলকে ভোট দিন, আর দুর্নীতির বিরুদ্ধে থাকতে চান, আপনি যদি চান আপনার সন্তান আপনার মেধার ভিত্তিতে চাকরি পাক, তাহলে দুর্নীতি যারা করছেন তাদের বিরুদ্ধে ভোট দিন, বর্তমান শাসক দলের বিরুদ্ধে ভোট দিন। আশা করব আপনারা সকলেই নিজের নিজের জায়গায়, যাতে সে আপনার পাড়ায় যে বুথটি আছে সেই বুথে আপনার ভোট সুরক্ষিত রেখে যাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়, সেই জন্য আপনি যেমন নিজের ভোট নিজে দেবেন, সেরকম অন্যরাও যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেটা এনশিওর করবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।